আসসালামু আলাইকুম সুধী দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন সুস্থ দাঁতে মুক্ত হাসি। আপনাদের সাথেই আছি আমি ফারহান আফরোজ স্বর্ণা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ইমপ্ল্যান্ট কি এবং দাঁত প্রতিস্থাপনে ইমপ্ল্যান্ট চিকিৎসা। স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন দেশে একজন প্রখ্যাত এবং স্বনামধন্য ডক্টর অধ্যাপক ডাক্তার A.K.M. আজিজুল হক স্যার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রস্তরন্টিক বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল, এবং প্রাক্তন অধ্যাপক ও ইউনিট প্রধান মার্কস মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট। আমরা সরাসরি স্যারের কাছেই চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আপনাকে অনেক শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে আসার জন্য। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় ইমপ্ল্যান্ট কি এবং দাঁত প্রতিস্থাপনে ইমপ্ল্যান্ট চিকিৎসা। তো স্যার, প্রথমে জানতে চাইবো আসলে ইমপ্ল্যান্ট কি? ইমপ্ল্যান্ট একটা ডিভাইস যেটা নাকি মেটালিক, সাধারণত মেটালিক হয়, অনেক সময় নন মেটালিকও হয়। এই ডিভাইসটি চোয়ালের হাড়ের ভিতরে আমরা বসিয়ে দিই এবং সেইটারকে সাপোর্ট নিয়ে দাঁত প্রতিস্থাপন করা হয়। এটাই হচ্ছে ইমপ্ল্যান্ট। আরও বিশদভাবে যদি আমি বলতে চাই তাহলে এইটাই যে যখনই সার্জারির মাধ্যমে ডিভাইসটি যেখানে দাঁত না থাকে, মিসিং থাকে, চোয়ালের ভিতরে এক বা একাধিক চার দাঁত যদি না থাকে, সেই ক্ষেত্রে সেই অংশে হাড়ের ভিতরে, চোয়ালের হাড়ের ভিতরে সার্জারির মাধ্যমে বসিয়ে দেওয়া হয়, ড্রিল করে বসিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট। এখন আমরা সাধারণত ইমপ্ল্যান্ট সিঙ্গেল বলে ফেলে, কিন্তু ইমপ্ল্যান্টের সাথে কিন্তু আরেকটি কথা আসে, ইমপ্ল্যান্ট প্রসেসিস, অর্থাৎ এই ডিভাইসটির উপরে দাঁত বসানো হয়, এই দাঁতটি সহ আর্টিফিশিয়াল দাঁত বসানো হয় সাপোর্ট নিয়ে, ডিভাইসের সাপোর্টটি একসাথে আমরা বলি ইমপ্ল্যান্ট প্রসেসিস। আর সিঙ্গেল ইমপ্ল্যান্ট হচ্ছে সার্জারির মাধ্যমে চোয়ালের হাড়ের ভিতরে ড্রিল করে যেটা বসিয়ে দেওয়া হয়, সেই অংশটুকু হচ্ছে ইমপ্ল্যান্ট। সুতরাং আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা এবং এই দাঁতের প্রতিস্থাপন করি যেখানে দাঁত না থাকে চোয়ালের, সেটাকে একসাথে আমরা বলি ইমপ্ল্যান্ট প্রসেসিস। ধন্যবাদ স্যার। স্যার, আমার দাঁত বা সব ধরনের দাঁত বা চোয়াল কি ইমপ্ল্যান্টের জন্য উপযুক্ত? চোয়াল উপযুক্ত বলতে সেখানে তো মিসিং থাকতেই হবে, অর্থাৎ যেখানে দাঁত নেই। আমাদের চোয়ালের যে উপরের চোয়াল আর নিচের চোয়ালে যে দাঁতগুলো থাকার কথা, সেখানে যদি কোনো কারণে মিসিং হয়ে যায়, অর্থাৎ ফেলে দিতে হয়, সেখানে তো একটা ফাঁকা জায়গারও হয়ে গেল এক বা একাধিক। তো সেখানটা যদি ফেভারেবল থাকে, বসানোর মতো উপযুক্ত স্পেস থাকে এবং রোগীর কোনো সিস্টেমিক প্রবলেম না থেকে থাকে, সিস্টেমিক প্রবলেম বলতে ডিজিজ, দ্যাট ইজ ডায়াবেটিস, হার্টের কোনো ডিজিজ, কিছু কিছু ডিজিজ আছে যে সমস্ত ক্ষেত্রে আমরা সাধারণত ইমপ্ল্যান্ট প্রসেসিস করতে চাই না। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই হাড়ের যদি থিকনেস কমও থাকে, সেই ক্ষেত্রে বোন গ্রাফট করে কিন্তু ইমপ্ল্যান্ট প্রসেসিস করা যায়। সুতরাং কোন ক্ষেত্রে ইন্ডিকেশন আছে, এটাই তো প্রশ্ন, যে কোন কোন ক্ষেত্রে করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না। সব চোয়ালি কি উপযুক্ত কি না? হ্যাঁ, উপযুক্ত, তবে ওই ক্ষেত্রে আমি যেটি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত না। স্যার, যাদের ক্ষেত্রে উপযুক্ত না তাদের জন্য বিকল্প ব্যবস্থা কি রয়েছে? তাদের জন্য বিকল্প ব্যবস্থা আমরা একদম কন্ট্রাইন্ডিকেটেড, মানে যেখানে আমরা মনে করি যে না, এর চোয়ালটা উপযুক্ত না। কীরকম হয়? স্পেসটা কমে গেছে এবং চোয়ালের থিকনেস কম, বোন গ্রাফটিং সম্ভব না, বোন গ্রাফটিং এমন থিন হয়ে গিয়েছে যে সেখানে বোন গ্রাফটিং সম্ভব, বয়স বেশি, রোগীর কিছু সিস্টেমিক প্রবলেম আছে, ডায়াবেটিস মেলাইটাস, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস। কন্ট্রোল ডায়াবেটিসও কিন্তু আমরা থিকনেস যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্ল্যান্ট করতে পারি। কিন্তু আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, সিভিয়ার হার্ট ডিজিজ, সিভিয়ার লিভার ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের ইমপ্ল্যান্ট প্রসেসিসটা কন্ট্রাইন্ডিকেশন, ইমপ্ল্যান্ট আমরা করতে চাই না এবং ফুললি কন্ট্রাইন্ডিকেশন। তবে হ্যাঁ, তাহলে কি তাদের চিকিৎসা পাবে না?
অবশ্যই তার জন্য বিকল্প পদ্ধতি আছে। ইমপ্লান্ট প্রসেসিস ছাড়া বিকল্প পদ্ধতি হলো তার জন্য ডেঞ্চার করা, অর্থাৎ সেটা রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার, ফিক্সড পার্শিয়াল ডেঞ্চার, আর যদি কমপ্লিটলি ইডেন্টুলাস থাকে সেক্ষেত্রে তো ফুল মাউথ রিহ্যাবিলিটেশন, অর্থাৎ সেখানে কমপ্লিট রিহ্যাবিলিটেশন। তা আমি আবারও বলি, তার মানে হলো দাঁড়ালো কি, তার জন্য যার চোয়ালে আমরা ডিভাইস বসাতে পারবো না, ইমপ্লান্ট প্রসেস করতে পারবো না, এদের ক্ষেত্রে যদি পার্শিয়ালি ইডেন্টুলাস থাকে এক বা একাধিক দাঁত, ফুললি না, সেই ক্ষেত্রে তার জন্য পার্শিয়াল ডেঞ্চার, সেটা ফিক্সডও করা যাবে এবং রিমুভেবলও করা যাবে। তবে ফিক্সডের থেকে সাধারণত তার ফিক্সডও অনেক সময় হয় না, কিন্তু রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার তার জন্যই বেস্ট। ধন্যবাদ স্যার। স্যার, ইমপ্লান্ট বসানোর জন্য কি অতিরিক্ত কোনো চিকিৎসার দরকার আছে, যেমন বোন গ্রাফটিং এর কথা শোনা যায়? আমি আগেই বললাম যে বোন গ্রাফটিং যদি থিকনেস না থাকে, একটি নির্দিষ্ট পরিমাণ থিকনেস থাকা উচিত চোয়ালের, যে স্পেসটাতে আমরা ডিভাইসটা বসাবো, ইমপ্ল্যান্টটা বসাবো, সেটার যে লেন্থ আছে সেটা কি কোন পর্যন্ত বোনটার কোন পর্যন্ত যাবে, সেটা একটা ক্যালকুলেশন আছে, অঙ্কের একটা হিসাব আছে। সেটা যদি সেই থিকনেসটা তার চোয়ালের বনি থিকনেস কভার না করে, তাহলে কিন্তু আমরা ওই ডিভাইসটা অর্থাৎ ইমপ্ল্যান্ট বসাতে পারবো না। সেই ক্ষেত্রে যদি পেশেন্টের এজ ঠিকমতো ফেভারেবল কন্ডিশন থাকে, কোনো সিস্টেমিক প্রবলেম না থাকে, অর্থাৎ ডায়াবেটিস মেলাইটিস না থাকে, অথবা সিভিয়ার না থাকে, কন্ট্রোল থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু বোন গ্রাফটিং করে নিই। বোন গ্রাফটিং হলো এমন একটি পদ্ধতি যেটাকে বোনের হাইটটাকে বাড়িয়ে দেওয়া হয়। যে বোনটা আছে, এই বোনটা এইটুক থিকনেস আমার চলছে না, আর একটু বাড়ানো হলে আমার ডিভাইসটা ঠিকমতো বসবে, কভার করবে। সেই ক্ষেত্রে ওই বোনের উপরে আমরা আরেকটা আর্টিফিশিয়াল বোন আমরা লাগিয়ে দিই, সেটি হচ্ছে বোন গ্রাফটিং। স্যার, এই ইমপ্ল্যান্ট যে পদ্ধতিটি, এটি আসলে সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ বিষয়। আসলে এর খরচটা কীরকম এবং কীরকম সময় লাগতে পারে স্যার পুরো প্রক্রিয়াটিতে? ইমপ্ল্যান্ট এখন যে আমরা এটা করি, বিভিন্ন রকমের ইমপ্ল্যান্টও যেমন আছে, বিভিন্ন পদ্ধতিও আছে। এক একটার সময় এবং খরচের পরিমাণ এক এক রকম। যেমন কিছু কিছু ডিভাইস বসানো হয়, অর্থাৎ ইমপ্ল্যান্ট বসানো হয় ইমিডিয়েটলি আফটার এক্সট্রাকশন, মানে দাঁত তোলার সাথে সাথে বসানো হয়। আবার কিছু কিছু আছে যে দাঁত তোলার পরে হিলিং হয়ে যাবে এবং গা শুকিয়ে যাবে এবং হিলিং হয়ে যাবে, তারপরে সেখানে ইমপ্ল্যান্ট বসানো হয়। এটা একটা আছে, ওটা কি বলি, ডিলেড। আর আগেটা হচ্ছে ইমিডিয়েট লোডিং, পরে আবার ডিলেড একটা আছে। এখন ইমিডিয়েট লোডিংয়ের ক্ষেত্রে একরকম পদ্ধতি, একরকম পয়সা। আর ডিলেটে যেটা হিলিং হওয়ার পরে, অর্থাৎ দাঁত তোলার 6 মাস যখন পুরোপুরি হিলিং, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে যেটা বসানো হয়, সেটারও পদ্ধতি অন্যরকম পদ্ধতি, এবং টাকার খরচের পরিমাণও ভিন্ন রকম। স্যার, এই ইমপ্ল্যান্ট পদ্ধতি নিশ্চয়ই একটা সার্জারির মধ্য দিয়ে যেতে হয়। আসলে এই সার্জারির সময়কালীন এবং এর পরবর্তী সময়ে কি কোনো জটিলতা দেখা দিতে পারে পেশেন্টের? একটি সাকসেসফুল ইমপ্ল্যান্ট বসানো হলে এবং সেটি যদি ভালোভাবে, সেটি যদি সাকসেসফুল ওসি ইন্টিগ্রেশন হয়, ওসি ইন্টিগ্রেশন জিনিসটা হলো যে ওই যে ড্রিল করার মাধ্যমে আমরা ইমপ্ল্যান্ট হাড়ের ভিতরে বসিয়ে দিলাম, সেটাকে আশেপাশের বোনে যদি সুন্দরভাবে তাকে অ্যাকসেপ্ট করে এবং ধরে ফেলায়, এবং এই অপারেশনটি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাকসেসফুল হয়েছে, ওসি ইন্টিগ্রেশন সুন্দর হয়েছে, কিন্তু 5 বছর 7 বছর পরে দেখা গেল সেটা ওই ইমপ্ল্যান্টটা নড়ে গেছে, অর্থাৎ আনসাকসেসফুলের দিকে চলে গেছে। সেটা কেন হলো? সেটা অনেক সময় হয় যে যখনই
ডিভাইসটি বসানো হয়েছিল, ইমপ্ল্যান্টটা বসানো হয়েছিল, তখন রোগীর কোনো সিস্টেমিক প্রবলেম, দ্যাট ইজ কোনো রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য সমস্যা, হাড়ের সমস্যা ছিল না, বনি প্রবলেম ছিল না, বনি ডিজিজ ছিল না। কিন্তু 2 বছর 3 বছর পরে তার বনি প্রবলেম দেখা দিয়েছে, ডায়াবেটিস মেলাইটাস হয়ে গেছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফল হতে পারে আনসার চিকিৎসাটা, অর্থাৎ এই 3 বছর 2 বছর পরে কিন্তু নড়ে যেতে পারে এবং আনসাকসেসফুল ইমপ্লান্ট প্রসেসিস হতে পারে। একেবারে যে আমরা বলে দিব, ইমপ্লান্ট প্রসেসিস করে বলে দিব যে 5 বছর চলবে, 10 বছর চলবে, 20 বছর চলবে, লাইফ টাইম, এটা আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। তবে হ্যাঁ, যদি কোনো সমস্যা না হয়, কোনো রোগের ভবিষ্যতে কোনো এই সমস্ত রোগগুলোর কোনো দেখা না দেয়, তাহলে এটা লাইফ টাইম। এটা আমরা বলি যে একবার যদি ভালো অসিয়েন্টেশন হয়, তাহলে ভবিষ্যতে সিস্টেমিক প্রবলেমগুলো না হলে তাহলে কিন্তু ইমপ্লান্ট কার্যকর থাকবে এবং প্রসেসিসটা কার্যকর থাকবে, ভালো থাকবে এবং লাইফ টাইম পর্যন্ত। ধন্যবাদ স্যার। স্যার, ইমপ্ল্যান্ট পদ্ধতির পাশাপাশি বিকল্প অন্য কোনো ব্যবস্থা কি আছে যেটা পেশেন্টের জন্য ইমপ্ল্যান্টের থেকেও ভালো হবে? আমরা তো আগেই জেনেছি যে যাদেরকে ইমপ্ল্যান্ট করা যাবে না তারা হচ্ছে অন্য পদ্ধতিতে ট্রিটমেন্ট করাতে পারবে, বাট যারা ইমপ্ল্যান্টও করাতে পারবে তাদের জন্য আরও বেটার কিছু আছে কিনা স্যার? এখন ইমপ্ল্যান্টই হইতেছে বেস্ট। হ্যাঁ, এর পরের আর নাই, এইটাই লেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন ডেন্টিস্ট্রি, এটাই সর্বশেষ আপডেট ফর ডেন্টাল ট্রিটমেন্ট। তো এরপরে নাই, এইটাই এখন এবং খুব পপুলার বর্তমানে, এইটি খুবই পপুলার ইমপ্ল্যান্ট প্রসেসিস। তারপরে তবে যাদের এই পপুলার হইলেও দেখা যাচ্ছে যে যাদের করতে পারছি না তাদের জন্য কি, তাদের জন্য আমি আগেই বলেছি, তাদের জন্য যে পার্শিয়াল ডেন্চার অর্থাৎ রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, সেটি মেটালিক, সেটা কিন্তু ভালো, সেটাও কিন্তু বেশ ভালো। তবে এরকম ফিক্সড হবে না, সেটা রিমুভেবল হবে, হলেও সেটাও কার্যকর এবং সেটাও কিন্তু মোটামুটি পপুলার। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আগেই বলেছেন যাদের ডায়াবেটিক বা উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট অনেক সময় করা যায় না, বা করলেও হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো স্যার, এইসব পেশেন্টের জন্য আসলে পরবর্তী পদক্ষেপ কী হবে? এটা তো আমি আগেই বলেছি যে যাদের জন্য একদম করাই যাবে না, আমরা ডিসকারেজ করি, ইমপ্ল্যান্ট প্রসেসে ডিসকারেজ করি, তাদের ক্ষেত্রে বিকল্প যে ওই পদ্ধতিগুলো আছে, রিমুভেবল পার্শিয়াল ডেন্চার, তারপরে ফিক্সড পার্শিয়াল ডেন্চার, এগুলি এখন চলছে এবং সেগুলো তো ভালোই কাজ করছে, কার্যকরভাবেই কাজ করছে। আর এছাড়া বর্তমানে এবং সামনে আমরা জানি না, সামনে হয়তো আসবে যে তাদেরও করা যাবে, যাদের সিস্টেমিক প্রবলেম আছে। এখন আমরা যাদেরকে বলছি যে না, আমরা ডিসকারেজ করছি যে আপনার হবে না, হ্যাঁ আপনার হবে না, আপনাকে ই করা ঠিক হবে না, ইমপ্ল্যান্ট প্রসেস করা ঠিক হবে না, সামনে হয়তো ভবিষ্যতে এমনও কোনো পদ্ধতি আসতে পারে যে না, তাদেরও করা যাবে, আমরা সেদিকেই তাকিয়ে আছি। স্যার, দৈনন্দিন খাদ্যাভ্যাসে কী ধরনের পরিবর্তন আনতে হবে ইমপ্ল্যান্ট করার পরে? আচ্ছা, ইমপ্ল্যান্ট করার পরে খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন আনতে হয় কি না, প্রশ্নটা তো এই। জি স্যার। অবশ্যই কিছু না কিছু পরিবর্তন আনতেই হবে, কারণ ন্যাচারাল দাঁতের যে একটা ফাংশন আর আমরা তৈরি করে দিয়েছি, ন্যাচারাল দাঁত আল্লাহ দিয়েছেন, সেটার যে কার্যকর ভূমিকা এবং কার্যকারিতা, আর আমরা যেটা আর্টিফিশিয়ালি করেছি অনেক কম তার কার্যকারিতা, এটা আমরা তুলনাই করা ঠিক হবে না। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এই যে ডেন্টাল ইমপ্ল্যান্ট প্রসেসিস করার পরে খাওয়া দাওয়ার ব্যাপারে অবশ্যই পরিবর্তন আনতে হবে। কেননা একজন যখন ন্যাচারাল টিথ আছে যার থাকে, সে যেভাবে হাড্ডি চিবিয়ে খেতে পারে, একটা ইমপ্ল্যান্ট প্রসেসিস করার পরে সেই দাঁত দিয়ে সেভাবে হাড্ডি চিবিয়ে খাওয়া আমরা বারণ করি, সেটা পারবে না, করা উচিত না। যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কিন্তু ওই ইমপ্ল্যান্ট প্রসেসিসটা ফেল করবে, আইদার ডিভাইসটি সহ, ইমপ্ল্যান্ট সহ
নড়ে যাবে, অথবা প্রসেসিসের অংশ, দাঁত আর্টিফিশিয়াল টিথ যেটা ডিভাইসটার উপরে বসানো হয়েছে প্রসেসিস, সেই প্রসেসিসটা ফেল করবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা খাদ্য ভাষায় কিছু পরিবর্তন করতে বলি। যেমন আমরা খুব শক্ত খাবার খেতে বারণ করি, বিশেষ করে ওই দাঁতটি দিয়ে, ওই ইমপ্লান্ট প্রসেসিসের দাঁতটি যে স্পেসে বসাই দেওয়া হয়েছে সেইটা দিয়ে অন্তপক্ষে এমনি তো বলি যে কম শক্ত খাবার খাবেন না, তারপরেও খেলেও এই পাশে যেখানে ইমপ্লান্ট প্রসেসিসটা আছে সেই পাশ দিয়ে না খাওয়ার জন্য আমরা বারণ করি। তবে স্বাভাবিক খাবার খাওয়ার জন্য আমরা বারণ করি না। স্বাভাবিক খাবার বলতে ভাত মাছ, কিন্তু হাড্ডি খাওয়া তো স্বাভাবিক খাবার কিন্তু না। হাড্ডি, গরুর হাড্ডি, হ্যাঁ, মাটন, এই হাড্ডিগুলো কিন্তু, মাটনের হাড্ডি কিন্তু স্বাভাবিক না, এটা বেশ শক্ত খাবারই। সুতরাং শক্ত খাবার যদি কেউ খেতে চায় তাদেরকে আমরা বলি যে একটু সমঝে খাওয়ার জন্য, একটু সাবধানে, অথবা ওইরকম শক্ত না খাওয়াই বারণ। তবে স্বাভাবিক খাবার খেতে কোনো সমস্যা নেই, আমরা কোনো বারণ করি না। সুন্দর বলেছেন স্যার। স্যার, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে, ইমপ্ল্যান্টে যে ব্যবহার করা হয় টাইটানিয়াম বা জিরকোনিয়া, এটা কি স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা কোনো স্যার? কতটা নিরাপদ? আচ্ছা, টাইটানিয়াম এবং জিরকোনিয়া এটা কিন্তু দুটো অংশ। টাইটানিয়ামটা হচ্ছে ইমপ্লান্ট, দ্যাট ইজ ওই ডিভাইসটা যেটা হাড়ের ভিতরে বসানো হয় ড্রিল করার মাধ্যমে। আর জিরকোনিয়া হচ্ছে দাঁতের অংশ, অর্থাৎ ওই ডিভাইসটির উপরে বসানো যে দাঁত আর্টিফিশিয়াল টিথ, এইটা জিরকোনিয়া। সুতরাং দুই জিনিস। ইমপ্লান্টটা হচ্ছে টাইটানিয়ামের হয়, এমন এক সময় নন মেটালিক হয়, আরও ম্যাটার আছে, স্টেইনলেস স্টিলেরও হয়, বিভিন্ন রকমের হয়, যেটা হাড়ের কোনো ক্ষতি করে না, হাড় তাকে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে। আর এটা থাকে নিচে, চোয়ালের নিচে, অর্থাৎ হাড়ের ভিতর। আর জিরকোনিয়া যেটা, ওটা আর্টিফিশিয়াল দাঁতটা যে বানা হয় জিরকোনিয়া দিয়া। সুতরাং ওই জিরকোনিয়া দাঁতটা ওই ডিভাইসটার উপর বসে থাকে। দুই জিনিস, দুটোই কিন্তু মুখের যে স্ট্রাকচার আছে ওটার জন্য কোনো ক্ষতিকর না। আমরা বলি, যেটাকে বলি বায়োকম্পাটিবল, অর্থাৎ এই জিরকোনিয়া এবং টাইটানিয়াম দুটি বায়োকম্পাটিবল, অর্থাৎ এরা মুখ ও দাঁতের মাংস বলি আর যাই বলি না কেন, শক্ত অংশ বলি, নরম অংশ বলি, মুখের গাম বলি, মাড়ি বলি এবং বোন বলি, কারো কোনো ক্ষতি করে না। সুতরাং এই টাইটানিয়াম এবং জিরকোনিয়া আমরা এই প্রসেসিসে এবং ইমপ্ল্যান্টে আমরা ব্যবহার করে থাকি, একেবারেই ক্ষতিকর না। ধন্যবাদ স্যার। স্যার, এই পর্যায়ে আপনাকে অনুরোধ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। দর্শকদের উদ্দেশ্যে বলছি যে আমরা আজকে যে আলোচনাটা করলাম ইমপ্ল্যান্ট প্রসেসিসের উপরে, তো সেটা হচ্ছে যে পশ্চিমা বিশ্বে এখন ইমপ্ল্যান্ট প্রসেসিস খুব চলছে। এই জন্য যে দাঁতের কোনো একটি দাঁত বা একাধিক দাঁত অথবা সব দাঁত যদি পড়েও যায়, তাহলে আমরা সেখানে প্রতিস্থাপন করতে পারি ফিক্সড করে। হ্যাঁ, আগে সাধারণত এবং বর্তমানের কিছু ক্ষেত্রে যে আমরা প্রসেসিস করি সেটাকে আমরা আলগাদাতি বলি আর রিমুভেবল প্রসেসিস বলি, সেটা কিন্তু একটু ব্যবহার করাটা একটু সমস্যা। অনেকে খুব পছন্দ করে না, বারবার খোলা লাগে, খুলে যায়। হ্যাঁ, এই ক্ষেত্রে ফিক্সড যদি করতে চাই আমরা, তাহলে এই ইমপ্ল্যান্ট প্রসেসিস একটা আপডেট ট্রিটমেন্ট ইন ডেন্টিস্ট্রি। সুতরাং আপনাদের কারো যদি এরকম এক বা একাধিক দাঁত যদি ক্যারিজের জন্য হোক, কোনো ট্রমার জন্য হোক পড়ে গিয়ে না থাকে, সেই স্পেসে, সেই জায়গাতে দাঁত প্রসেসিস, ইমপ্ল্যান্ট প্রসেসের মাধ্যমে প্রতিস্থাপন করে নেওয়াটা ভালো। এতে অনেকগুলো লাভ আছে। সেইটা হলো, প্রথম হচ্ছে যে ইয়াং বয়সে যদি কারো দাঁত এরকম পড়ে যায়, সেক্ষেত্রে সেই দাঁতটি যদি প্রতিস্থাপন না করা হয়, তাহলে সামনের দাঁত পিছনের দিকে যাবে এবং পিছনের দাঁত সামনের দিকে আসবে ওই চোয়ালে। সাথে সাথে অপোজিট চোয়ালের যে দাঁতটি আছে ওই স্পেস বরাবর উপরে অথবা নিচে, সেটিও কিন্তু উপর দিকে বেরোয় আসে। সো এতে কিন্তু আমাদের যে
মুখের যে অক্লুশন আমরা বলি, যেটা যে চিবানোর জন্য, কামড় দেওয়ার জন্য কাস্পার রিলেশন, আপার এবং লোয়ার দাঁতের যে রিলেশন আছে, সেই রিলেশনটা টোটালি নষ্ট হয়ে যায়। এতে হয় কি, এই টোটালি নষ্ট হওয়ার জন্য ক্রস বাইট হয়, এতে দাঁতের অন্যান্য দাঁতগুলো নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কন্টিনিউয়াস এরকম ক্রস থাকাতে মিল না মিললে অক্লুশনের একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটার জন্য মাড়ির প্রবলেম থেকে শুরু করে আমরা দাঁতটা নড়ে গিয়ে বাকি দাঁতের যে আয়ু থাকে সেই আয়ু কিন্তু কমে আসে। সুতরাং যদি এখন বর্তমানে দন্ত প্রতিস্থাপনে যে পদ্ধতিগুলো আছে তার ভিতরে যে রিমুভাল প্রসেসিস, ফিক্সড প্রসেসিস, সাথে সাথে ইমপ্ল্যান্ট প্রসেসিস। ইমপ্ল্যান্ট প্রসেসিস হচ্ছে আপডেটেড, সুতরাং এটা খুব বর্তমানে পপুলার, বিদেশে তো পপুলার আছে, এটা এখন খুব চলছে। সুতরাং এই ক্ষেত্রে এই দন্ত ইমপ্ল্যান্ট প্রসেসের মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করে নেওয়া ভালো। তাতে লাভ ওই যে আমি আগেই বলেছি যে পুরো অক্লুশনটা যাতে নষ্ট না হয়ে যায় এটার জন্য। এছাড়া খাবারের কোনো সমস্যা, যদি দাঁত না থাকে তাহলে তো খাবারের সমস্যা আছে। এই ক্ষেত্রে সবার উচিত যে ইমপ্ল্যান্ট প্রসেসিসটা করে নেওয়া ভালো। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনার এত মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য। আশা করছি দর্শকরা অনেক কিছু জানতে পেরেছে আপনার কাছ থেকে স্যার। ফারহানা, আপনাকেও ধন্যবাদ। ডক্টর টিভির দর্শক শ্রোতা মণ্ডলীকে আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। সুধী দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ছিল ইমপ্ল্যান্ট কি এবং দাঁত প্রতিস্থাপনে ইমপ্ল্যান্ট চিকিৎসা। আলোচনায় আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর AKM আজিজুল হক স্যার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রস্থোডন্টিক বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।